তার ডিজিটাল এডুকেয়ারে তোমাদের সবাইকে আরেকবার অনেক স্বাগত। তো আমরা মাধ্যমিকের আগের দিন প্রথম চ্যাপ্টার যেটা ছিল ভৌতবিজ্ঞানের সেটা আমরা শেষ করেছি। আজকে আমরা শুরু করতে চলেছি দ্বিতীয় চ্যাপ্টার, যেটার নাম কি গ্যাসের আচরণ। তো এই গ্যাসের আচরণটা শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলটিকে ফলো করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং কি আমাদের যে আগের ভিডিওগুলো সেগুলো দেখবে। আর এই চ্যাপ্টারটা শুরু করার আগে অবশ্যই তোমরা কি আগের চ্যাপ্টারগুলো একটু পড়ে রাখবে, নাহলে কিন্তু একটু সমস্যা আছে। তোমরা আজকে থেকে এটা থেকে শুরু করো, তারপর তুমি যখন টাইম বের করে আগের চ্যাপ্টারটা দেখে নিও যারা এখনও দেখো নাই। ঠিক আছে, তো আমরা এই চ্যাপ্টারটা শুরু করতে চলেছি। চ্যাপ্টারের নাম কি? গ্যাসের আচরণ। চ্যাপ্টারের নাম হলো গ্যাসের আচরণ। তো আমরা এই গ্যাসের আচরণ যখন শুরু করবো অবশ্যই আমাদের গ্যাস কি এটা নিয়ে একটু ধারণা থাকা প্রয়োজন। গ্যাস জিনিসটা কি, চলো আমরা শুরুতেই দেখবো গ্যাস জিনিসটা কি হতে পারে। আমরা যেহেতু এখন মাধ্যমিকে পড়ছি সবাই মোটামুটি গ্যাস সম্পর্কে একটু হলেও ধারণা আছে, কারণ আমরা জানি পদার্থ কয় রকম হয়? 3 রকম হয়। কি কি? তরল, কঠিন, গ্যাসীয়। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ কি তরল, কঠিন, গ্যাসীয়। এটা হলো কঠিন, এটা হলো কি তরল, আর এটা হলো গ্যাসীয়। তো তরল, কঠিন, গ্যাসীয় আমাদের প্রত্যেকটা বস্তু কি দিয়ে তৈরি? আমাদের প্রত্যেকটা বস্তু পরমাণু দিয়ে তৈরি, তাই তো? এখন যেহেতু সবগুলো বস্তু পরমাণু দিয়ে তৈরি, তাহলে এক একটা বস্তু এক এক রকম হয় কি করে? সবগুলো যেহেতু পরমাণু, তারপরেও কি এক একটা বস্তু কোনোটা খুব শক্ত হয়ে যায়, কোনোটা কি মিডিয়াম শক্ত, মানে তরল টাইপের এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে। কিছু কিছু আবার কি গ্যাসের মতো, মানে যেখানে সেখানে যে মানে যেমন তেমন করে মুভ করতে পারে। তো দেখো এই যে এটা হলো কি কঠিন পদার্থ। কঠিন পদার্থের তোমরা যে অণুগুলো দেখতে পাচ্ছ, অণুগুলো কি খুব সুন্দরভাবে সাজানো থাকে, একটার উপর একটা খুব সুন্দরভাবে সাজানো থাকে। আর এদের যে মাঝখানের যে গ্যাপটা আছে, দুইটা অণুর মাঝখানের যে গ্যাপটা খুব খুব অল্প থাকে। তার মানে কি এখান থেকে একটা জিনিস মনে রাখবে যে প্রত্যেকটা অণু কি করে আরেকটা অণুকে আকর্ষণ করে। যেমন আমাদের কি সূর্য পৃথিবীকে আকর্ষণ করে, পৃথিবী সূর্যকে আকর্ষণ করে, চাঁদ পৃথিবীকে আকর্ষণ করে, পৃথিবী চাঁদকে আকর্ষণ করে। ঠিক সেমভাবে প্রত্যেকটা অণুকে কি করে নিজের দিকে আকর্ষণ করে। এটাকে কি বলা হয়? আন্তর আণবিক আকর্ষণ বল। কি বলে? আন্তর আণবিক আকর্ষণ বল। তো কঠিনের ক্ষেত্রে কি হয়? এই যে আকর্ষণ বলটা খুব বেশি থাকে, একটা কঠিনের অণু আর একটা কঠিন অণুকে খুব প্রচণ্ডভাবে আকর্ষণ করে। এই জন্য কি হয়, ওরা পরস্পরের খুব কাছাকাছি একদম স্পর্শ করে একদম ঘেসে ঘেসে থাকে। ওই জন্য এটা কি হয়ে যায়? এটা হলো কঠিন পদার্থ। ঠিক আছে, তরলের ক্ষেত্রে কি হয়ে যায়? তরলের ক্ষেত্রেও এরকম করে থাকে, কিন্তু দেখো এখানে যেমন সুন্দর করে সাজানো আছে, আমাদের তরলের ক্ষেত্রে কিন্তু অত সুন্দরভাবে সাজানো থাকে না। আর এখানে কি হয়, এখানে যে আন্তর আণবিক আকর্ষণ বল, দুইটা অণুর মধ্যে যে আকর্ষণ বলটা কি হয়, কঠিনের থেকে একটু কম থাকে। কম থাকার জন্য কি হয়, এরা একটু পরস্পরের কাছ থেকে একটু দূরে দূরে সরে থাকে, আর কি একটু মানে সাজানোটা ওদের সুন্দরভাবে সাজানো থাকে না, সুসজ্জিত থাকে না। ছবিতে দেখতে পাচ্ছ। কিন্তু 3 নম্বর যেটা আমাদের গ্যাস, গ্যাসের ক্ষেত্রে কি হয়, অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করে না। একদম আকর্ষণ বল কত থাকে? 0 থাকে, খুব সামান্য পরিমাণে থাকে, এটা তোমরা পরে দেখবে। কিন্তু এখন ধরে নাও কি গ্যাসের মধ্যে যে অণুগুলো আছে, একটা অণু আরেকটা অণুকে আকর্ষণ করেই না। এরা যেমন একটা অণু একটা অণুকে আকর্ষণ করে, ওই জন্য কি ওরা একদম সেটে থাকে। কিন্তু এরা কি একটা অণু আরেকটা অণুকে আকর্ষণ করে না, এই জন্য কি একটা অণু আরেকটা অণু থেকে অনেক দূরে দূরে সরে থাকে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের কি গ্যাসের অণুগুলো এরকম থাকে। তো এবার দেখো কি এখানে দেখো গ্যাসের একটা ধর্ম আছে, গ্যাসের প্রসারণশীলতা। গ্যাসের প্রসারণশীলতা মানে কি, আমরা যদি একটা পাত্রে এরকম করে কিছু পরিমাণ গ্যাস রাখি, গ্যাস রাখার পর কি হবে, যেমন কঠিন পদার্থ, এখানে যদি আমি একটা কঠিন পদার্থ রাখি এইটুকু জায়গার মধ্যেই থাকবে, ও কি চারপাশে ছড়িয়ে পড়বে না। কিন্তু গ্যাসগুলো কি করে এখানে রাখার পর, যেহেতু গ্যাসের অণুগুলো একজন আরেকজনকে আকর্ষণ করে না, ওরা কি চারপাশে এরকম করে ছড়িয়ে যায়, টোটাল পাত্রটার মধ্যে ছড়িয়ে যায়। আমি যদি এখানে দেখি এখানেও গ্যাস থাকবে, এখানে দেখি এখানেও গ্যাস থাকবে, এখানে দেখি এখানেও গ্যাসের অণু থাকবেই। মানে কি করে একটা গ্যাসকে কোনো পাত্রের মধ্যে রাখলে টোটাল পাত্রটার মধ্যে গ্যাসটাকে ছড়িয়ে যায়। তো এরকম যে ছড়িয়ে পড়ার প্রবণতা, এটাকে কি বলা হয়? গ্যাসের প্রসারণশীলতা বলা হয়। ঠিক আছে, তো এই প্রসারণশীলতা থেকে আমাদের কি এখানে গ্যাসের চাপ আর গ্যাসের আয়তন, এই দুইটা টপিক একটু বুঝতে হবে। গ্যাসের চাপ কি, এখানে দেখো একটা পাত্রের মধ্যে যখন আমি গ্যাসের অণুগুলিকে রাখলাম, এই প্রসারণশীলতা ধর্মের জন্য কি করবে, টোটাল পাত্রের মধ্যে ছড়িয়ে যাবে। এবার কি হয়, গ্যাসের অণুগুলো সবসময় কি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে থাকে, চলাফেরা করতে থাকে, ছোটাছুটি করে, ওরা কোনোদিন স্থির থাকে না। মানে এই যে গ্যাসের অণুটা এইদিকে দৌড়ানো শুরু করবে, এই অণুটা কি এবার এদিকে দৌড়াতে শুরু করতে পারে। মানে বিভিন্ন অণুগুলো কি করে চারপাশে এরকম ছোটাছুটি শুরু করে দেয়। যখন ছোটাছুটি করবে নিশ্চয়ই এরা নিজেদের মধ্যে ধাক্কা খাবে। ঠিক আছে, আবার কি এই অণুটা এসে একে এখানে এই দেওয়ালে ধাক্কা দিতে পারে, দেওয়ালে ধাক্কা দেয়, এরকম চলতেই থাকে। তো এই অণুগুলো দেওয়ালে যেই পরিমাণ ধাক্কা দেয়, এই ধাক্কার মানটাকে কি বলা হয়? তার চাপ বলা হয়। চাপ মানে কি, কোনো জায়গায় চাপ দিচ্ছে, কোথাও চাপ দিচ্ছে, গ্যাসের অণুগুলো যখন ছোটাছুটি করে দেওয়ালে যে ধাক্কা দেয়, এই ধাক্কাটাকে কি বলা হয়? গ্যাসের চাপ বলা হয়। ঠিক আছে, আর গ্যাসের আয়তন কি, এই যে পাত্রের মধ্যে যখন গ্যাসের অণু একটা গ্যাসকে রাখলাম, ও কি করবে, টোটাল পাত্রের মধ্যে ছড়িয়ে যাবে। তাহলে এখানে গ্যাসের আয়তন কি হবে? টোটাল পাত্রের আয়তন। দেখো কঠিনের ক্ষেত্রে নাও হতে পারে, কঠিনের ক্ষেত্রে কি এইটুকু জায়গার মধ্যেই কঠিনটা থাকবে, এগুলো জায়গা ফাঁকা থাকবে। তাহলে যখন কঠিনের আয়তন বলবো, খালি এইটুকু জায়গাকে বলবো,
এর বাইরে এগুলো ফাঁকা, পাত্রের আয়তন বলবো না। কিন্তু এখানে কী হয়, গ্যাসটা টোটাল পাত্রের মধ্যে ছড়িয়ে যায়। যখন আমি বলবো গ্যাসের আয়তন, তখন কী হবে, এই টোটাল পাত্রের আয়তনটা হবে গ্যাসের আয়তন। ঠিক আছে, এবার এই জন্য কি একটা সমস্যা আছে আমাদের, এই জন্য কি গ্যাসের আয়তন নিয়ে অনেক কিছু পড়তে হবে। কেন, আমি যদি এই পাত্রটা এখন একটু বড় করি, একদম বড়, এত বড় একটা পাত্র নিলাম, পাত্র নিয়ে কি সেম এতটুকুই গ্যাসে রাখলাম, তারপরে কি ভাই গ্যাসটা কি চারপাশে ছড়িয়ে গিয়ে এই টোটাল পাত্রটা আবার দখল করবে। তাহলে গ্যাসের যে আয়তনটা সবসময় বাড়তে থাকে বা কমতে পারে। গ্যাসের আয়তন কি একদম ফিক্সড থাকে না, যেমন পাত্রে রাখবো সেই পাত্রের আকার বা আয়তনটা দখল করবে। তার মানে কি ওর আয়তনটা বাড়া কমা হতে থাকে। আর এই জন্যে কি বিভিন্ন রকম সূত্র আছে আমাদের, মানে বয়েল, চার্লস, এগুলো সূত্র এসেছে আমাদের, ওগুলো আমরা পরে পড়বো। তো যাই হোক, এখানে তোমরা গ্যাসের চাপ আর আয়তন মোটামুটি বুঝে গেছো। এবার কি আমরা নেক্সট পেজে যাই। দেখো কি গ্যাসের চাপের একক, গ্যাসের চাপের এককটা তোমাদের মনে রাখতে হবে। গ্যাসের চাপের বিভিন্ন রকম একক আছে, মানে একটা দুইটা না, 4-5 রকম একক আছে। এই 4-5টা এককই তোমাদের ভালো করে মনে রাখতে হবে। প্রথমে কি এসআই, আমরা জানি এককের দুইটা পদ্ধতি আছে, একটা এসআই আর সিজিএস, আমরা যেটা বেশি জানি, আরও অনেকগুলো আছে। তো আমাদের মেইন কোনটা থাকে, এসআই থেকে। এসআই পদ্ধতির এককটা মনে রাখবে নিউটন পার বর্গমিটার, বা এটার একটা ইম্পর্টেন্ট নাম হলো কি পাস্কাল। নিউটন পার বর্গমিটার, আরটার নাম কি পাস্কাল। এটার থেকে এটা বেশি ইউজ হয় পাস্কাল কথাটা, যেন পাস্কাল কথাটা মনে রাখবে। তাহলে একটা এসআই পদ্ধতিতে চাপের একক হলো নিউটন পার বর্গমিটার বা পাস্কাল। আরেকটা কি আছে সিজিএস, সিজিএস পদ্ধতিতে চাপের একককে কি বলা হয়, ডাইন পার বর্গ সেমি, ডাইন পার বর্গ সেমি, উপরে ডাইন নিচে বর্গ সেমি, বর্গ সেমি মানে সেমি স্কোয়ার। আরও কি আছে চাপের, এছাড়াও আরও কিছু একক রয়েছে, যেমন এখানে বলছে অ্যাটমসফিয়ার একক একটা আছে, যেটাকে আমরা ইংলিশে লিখি এটিএম। এটা তোমরা যখন এই চ্যাপ্টারে অঙ্ক করবে, তোমরা কিন্তু এই এককগুলোর থেকে সবচেয়ে বেশি এই এককটা দেখবে, যেখানে সেখানে দেখবে এটিএম, এটিএম, 1 এটিএম চাপ, 2 এটিএম চাপ। তো এই এককটা তোমাদের কি ভালো করে মনে রাখতে হবে। এটার সংখ্যাটাও তোমরা এখানে দেখতে পাবে, এটা আমি বুঝিয়ে দেবো। আরটা কি বলছে, বার আর টর, বার টর, টোটাল এই 5টা একক তোমাদের মনে রাখতে হবে। তাহলে চাপের কি কি একক, প্রথমটা হলো এসআই পদ্ধতিতে পাস্কাল বা নিউটন পার বর্গমিটার, সিজিএসে কি ডাইন পার বর্গ সেমি, আরটা কি আছে, একটা আছে অ্যাটমসফিয়ার, আরটা একক হলো বার, আরটা একক টর। এই টোটাল তোমাদের 5টা একক রয়েছে। তো যেটা বললাম, এই যে অ্যাটমসফিয়ার এককটা আমরা প্রচুর অঙ্কে দেখতে পাবো, তাহলে এই এককটা আমাদের একটু জানতে হবে, কারণ এই এককটা যেহেতু আমরা অনেক অঙ্কে পাবো, তাহলে আমাদের এটা নিয়ে একটু বেশি করে জানতে হবে অন্যগুলোর তুলনায়। তাহলে কি বলছে অ্যাটমসফিয়ার, কি বলছে অ্যাটমসফিয়ার বলতে কি বোঝায়, এককটার সংজ্ঞা হলো এখানে কি 0 ডিগ্রি সি উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্র পৃষ্ঠে সঠিক 76 সেমি দীর্ঘ পারদস্তম্ভ যে চাপ দেয় তাকে কি প্রমাণ চাপ বা 1 এটিএম বলে। তার মানে তোমরা ভূগোলে পড়েছিলে দ্রাঘিমাংশ, অক্ষাংশ, ঠিক আছে, মাঝখানে একটা থেকে কি নিরক্ষরেখা, উপরে কিছু রেখা থাকে, ঠিক আছে, ওগুলোকে বলে অক্ষরেখা, নিচেও থাকে উপরেও থাকে। তো এরকম কি 45 ডিগ্রি অক্ষাংশ যে আছে, ওই অক্ষাংশে কি আমরা যদি 0 ডিগ্রি সি তাপমাত্রা নেই, সেখানে কি হবে 76 সেমি একটা বড়, মানে 76 সেমি দীর্ঘ একটা কি পারদস্তম্ভ নেই, যদি ওই পারদস্তম্ভটা নিচের দিকে যেই চাপটা দিবে তাকে বলা হবে কি 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, তাহলে কি একটা পারদের স্তম্ভ নিব কত সেমি, 76 সেমি হবে। আমাদের স্কেলগুলো কত হয়, যেগুলো আমরা ইউজ করি 30 সেমি, তাহলে 76 সেমি মানে কি 2টা স্কেল প্লাস আরও 16 সেমি উপরে, মানে এরকম হবে কিছু একটা ডিস্টেন্স। এত বড় একটা কি পারদের আমরা স্তম্ভ নিব, নিয়ে কোথায় নিয়ে যাবো, ওটা 45 ডিগ্রি অক্ষাংশে, এই জায়গাটা আমাদের নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে ওখানে 0 ডিগ্রি সি তাপমাত্রায় যেই চাপটা দিবে ওটাকে বলা হবে কি 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, তাহলে এবার এককগুলোর মধ্যে সম্পর্কটা তোমরা দেখে নাও, এগুলো তোমরা মনে রাখবে, কারণ অঙ্ক করার সময় এগুলো তোমাদের বারবার লাগবে। এই সম্পর্কগুলো, মানে কোন এককটা কোন এককের উপর কীভাবে নির্ভরশীল। যেমন কি বলছে 1 বার সমান সমান কি 10⁶ ডাইন পার ডাইন সেমি টু দি পাওয়ার -2। মানে কি বলছে 1 বার সমান সমান কি 10⁶ ডাইন সেমি টু দি পাওয়ার -2। এটিএমে কি বলছে 1 এটিএম সমান সমান 1.01325 ইন্টু 10⁶ ডাইন সেমি টু দি পাওয়ার -2। এটা কি এটিএম আর ডাইন ডট সেমি টু দি পাওয়ার -2, এই দুইটার মধ্যে সম্পর্ক। আবার কি এটা সমান সমান কি লিখতে পারি 101325 নিউটন মিটার স্কয়ার, বা এটাকে পাস্কালও লিখতে পারি PA। ঠিক আছে, এই এককটার আরেকটা নাম কি পাস্কাল। তাহলে মানে কি 1 এটিএম সমান সমান কি এত পাস্কাল। তোমরা এই কয়েকটা জিনিস মনে রাখবে যে কোনটা মানে কোন সম্পর্কটা কার সাথে কেমনভাবে সম্পর্কিত, এই এককটার সাথে এই এককটার সম্পর্ক, এটার সাথে এটার সম্পর্ক, এগুলো তোমরা একটু ভালো করে জেনে নেবে। তাই আমি চেঞ্জ করছি, পরের স্লাইডে যাই। তোমরা এখানে চাপের একক, অ্যাটমসফিয়ার এককটা যে আছে তার সংজ্ঞাটা দেখলে, আর কি দেখলে বিভিন্ন এককগুলির মধ্যে সম্পর্ক কেমন, কোনটার সাথে কেমনভাবে সম্পর্কিত। নেক্সট পেজে যাই, নেক্সট পেজে দেখি আমরা শুরু করব
কি আছে পরের পেজে দেখি একটু। তোমাদের লাস্ট একটা আছে গ্যাসের পরিমাপ, গ্যাসের চাপ পরিমাপ। দেখো এবার এই যে চাপটা আছে, চাপটা তো আমাদের মাপতে হবে। যেমন আমরা কি তাপমাত্রা মাপার জন্য কি থার্মোমিটার ইউজ করি, থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপি। ওজন মাপার জন্য কি, ওজন মাপার জন্য আমরা স্প্রিং তুলাযন্ত্র ইউজ করি। ভর মাপার জন্য কি সাধারণ তুলাযন্ত্র। ওরকম কি চাপ মাপার জন্য আমরা যেই যন্ত্রটা ইউজ করি ওটার নাম কি, চাপ মাপার জন্য দুই রকম যন্ত্র আছে, একটা হলো কি ম্যানোমিটার আর একটা হলো ব্যারোমিটার। ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়, আমাদের কোনো পাত্রের মধ্যে রাখা গ্যাসের, কোনো একটা পাত্রের মধ্যে গ্যাস আছে তার চাপ মাপার একক যন্ত্রের নাম কি, ম্যানোমিটার। আর ব্যারোমিটারটা কী মাপা হয়, বায়ুমণ্ডলের চাপ। আমি কি বলেছিলাম প্রথম চ্যাপ্টারে যে আমাদের এখান থেকে মোটামুটি 10,000 কিমি পর্যন্ত একটা বায়ুর স্তর রয়েছে। তো বায়ুর স্তরটা নিচের দিকে তো একটা চাপ দেবে নাকি, আমরা কোনো একটা জিনিস যদি থাকে ওটা নিচের দিকে সবসময় একটা ওজন থাকে, ওজন মানেই চাপ। তো ওই চাপটা মাপার যন্ত্রের নাম কি, ব্যারোমিটার। আর আমরা যদি একটা পাত্র নিই, একটা পাত্রের মধ্যে গ্যাস আছে, গ্যাসটা নিশ্চয়ই পাত্রের দেয়ালে ধাক্কা দিচ্ছে, ওই ধাক্কার মানটা নির্ণয় করার জন্য আমরা কি ইউজ করি, ম্যানোমিটার যন্ত্র ইউজ করি। ঠিক আছে, ম্যানোমিটার দুই রকম হয়, এটা মনে রাখবে। একটা খোলামুখ ম্যানোমিটার, একটা বদ্ধমুখ ম্যানোমিটার। তোমরা এই দুইটা মনে রাখবে, পরীক্ষার সময় জিজ্ঞেস করতে পারে যে ম্যানোমিটার কয় রকম হয়। দুই রকম, খোলামুখ ম্যানোমিটার আর একটা কি বদ্ধমুখ ম্যানোমিটার। এবার তোমাদের এখানে কি একটা ম্যানোমিটারের ছবি এখানে দেওয়া আছে, যে তোমরা কি করে ম্যানোমিটারের মাধ্যমে চাপ নির্ণয় করা যায়। এখানে ছবি দেখতেই পাচ্ছ, এরকম একটা ইউ আকৃতির নল আছে, মাঝখানে একটা স্কেল লাগানো আছে। এবার মাঝখানে এখানে কি থাকে, একটা মার্কারি মানে পারদের একটা পারদ থাকে এখানে। এই নলটার ভিতরে কি থাকে, পারদ থাকে। এবার আমি এখানে একটা নজেলস লাগাতে পারি, মানে এখানে একটা কি, এখানে আমরা একটা যদি এখানে একটা কি সুইচ লাগাতে পারি। ধরো এটা আমি খুলে দিলাম, এটা যখন খুলে দিলাম তখন গ্যাসটা এদিকে যাবে, বন্ধ করে দিলাম গ্যাসটা যেতে পারবে না। এবার কি পারদটা সবসময় যখন এখানে গ্যাস থাকে না, এটা বন্ধ থাকে, তখন কি থাকে, পারদটা একই লেভেলে থাকে। ঠিক আছে, এবার যখন আমি এটা খুলে দিলাম তখন গ্যাসটা এদিকে যাবে, গ্যাসটা দিকে এই পারদটার মধ্যে ধাক্কা দিবে, ধাক্কা দিলে কি হবে, এই পারদটা নিচের দিকে সরে আসবে। এই যদি নিচের দিকে আসে এদিকে কি একটু উপরে উঠবে, তাই তো, এটা হয়। তাহলে এখানে ধরো এখানে উঠে গেল, তাহলে কি এই দেখো এটার আর এটার মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হলো না, এটা একটু উঁচুতে আছে, এটা একটু নিচুতে আছে। তো এটা ধরো কোথায় আছে, 200-তে আছে, এটা কত আছে, 400-তে আছে। তাহলে এর মধ্যে গ্যাপটা কত হলো, 200। এখান থেকে আমরা চাপটা বের করতে পারি। ঠিক আছে, তখন চাপটা কি করে বের করি, এই যে এটা যে কতটা কোন জায়গায় আছে, এটা কোন জায়গায় আছে, এই দুইটা কতটা উঁচুতে আছে, একটার থেকে আরেকটা কতটা উঁচুতে আছে, এটা দেখে আমরা চাপটা নির্ণয় করতে পারি। ঠিক আছে, এটা হলো ম্যানোমিটার যন্ত্র। তো এগুলো আমাদের কি, এগুলো আমাদের আনইম্পর্টেন্ট টপিক, কারণ এখান থেকে আমাদের বেশি একটা কোশ্চেন থাকে না। আমাদের মানে এই চ্যাপ্টারটা মেন শুরু হয় কথা থেকে, বয়েলস ল। তো ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা পরের দিন এগুলো অবশ্যই পড়ে আসবে। আর কি আমাদের ভিডিওটা যারা অনলাইনে দেখছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের সঙ্গে থাকবে। আমাদের এই চ্যানেলে আর কি 10-এর সমস্ত সাবজেক্ট, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান সবগুলোরই কী দেওয়া আছে, ভিডিও আমরা আপলোড করে থাকি। তোমরা সেখানে আলাদা আলাদা প্লেলিস্ট থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। যাই হোক, আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।